আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একজন বিশেষ ব্যক্তির বিষয়ে আলোচনা করব, আ যাকে কি বলবো, যাকে আপনারা হয়তো কেউ পছন্দ করেন, কেউ হয়তো অপছন্দ করেন। বাট আমার চোখে দেখা উনি একজন বৃহৎ হৃদয়ের মানুষ। তিনি হচ্ছেন আমাদের ঢাকা ৭ আসনের তিনবারের নির্বাচিত প্রাক্তন এমপি এবং আমার এমডি স্যার, মদিনা গ্রুপের এমডি স্যার, প্রাক্তন এমপি হাজী মোহাম্মদ সেলিম স্যার। তো আপনারা জানেন যে উনি বর্তমানে অ্যারেস্ট হয়েছেন একটি মামলাতে। তো সেই বিষয়ে আমি আসলে কিছু বলতে যাব না। আইন তার নিজস্ব গতিতে এগোবে, সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, যেহেতু আমি আইনের মানুষ না। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি একজন মানুষকে, আমার সুযোগ হয়েছে ওনাকে কাছাকাছি থেকে দেখার। আমি ওরকম এমপি মন্ত্রী ওনাদের সম্বন্ধে ওরকম আমার কোনো অভিজ্ঞতা নাই। বাট স্যারকে, যেহেতু উনি আমাদের মদিনা গ্রুপের এমডি স্যার, এই জন্য কাছাকাছি ওনাকে আমি যতটুকু দেখেছি, ওনার সম্বন্ধে যতটুকু জেনেছি, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে, উনি বৃহৎ হৃদয়ের মানুষ। বৃহৎ হৃদয়ের মানুষ হচ্ছে কেমন? উনি ওনার এলাকার মানুষদের জন্য যখন যে কোনো বিপদে পড়েছে ওনার কাছে এসেছে। উনি কখনোই দেখে নাই যে এই লোকটা আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না জামাত করে, না অন্য কোনো দল করে, সংগঠন করে। তো দেখে ওই লোকটাকে উনি উপকার করেনি। যদি দেখেছে যে না, সে অভাবে পড়েছে বা সে কোনো একটা প্রবলেমে পড়েছে, উনি চেষ্টা করেছে ওনার সাধ্যমতো সেই বিষয়টা নিয়ে সমাধান দেওয়ার জন্য। আচ্ছা, ২ নম্বর হচ্ছে যেটা, উনি একটা সময় অনেক দরিদ্র ছিলেন, আপনারা জানেন। তো আমরা যতটুকু জেনেছি, আমি যতটুকু জেনেছি যে উনি একটা সময় ওনার সিমেন্টের ব্যবসা ছিল এবং উনি নিজে সিমেন্টের বস্তা কাঁধে নিয়ে উনি দোকানে যেয়ে বিক্রি করতেন। এবং একসময় ওনাদের পান বিক্রির ব্যবসা ছিল। আবার উনি ঘাটে বসে টাকা তুলতেন। হ্যাঁ, ওই যে ঘাটে আমরা যাওয়ার সময় যে পয়সা দিই, এই কাজটাও উনি করতেন। কিন্তু উনি অনেক ডেডিকেটেড ছিলেন, অনেক পরিশ্রমী একজন মানুষ ছিলেন। এবং পুরান ঢাকার মানুষরা তো সাধারণত ব্যবসায়ী হয়, এবং ম্যাক্সিমাম মানুষই আপনারা জানেন ওনারা চাকরি বাকরির প্রতি ইন্টারেস্ট থাকে না, ব্যবসায়ী। আর উনি তো ওরকম লেখাপড়া জানেন না, সেটা আপনারা জানেন। সবই ওনার অনেক কিছুই জানেন। আমি যতটুকু জানি বা আমি যতটুকু স্যারকে দেখেছি, আমি ঠিক ততটুকুই আপনাদের সাথে বলবো। তো আমি যেটা শুনেছি, হ্যাঁ, যে ওনারা অনেক গরিব ছিলেন এবং সেখান থেকে আস্তে পরিশ্রম করে একটার পর একটা ব্যবসা দাঁড় করিয়েছেন এবং সেই টাকা দিয়ে আবার আরেকটা ব্যবসা করেছেন। এভাবে আস্তে ওনারা ভালো একটা অবস্থানে, এবং এখন ওনারা অনেক ধনী। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে, ওনার কিন্তু বিদেশে কোনো প্রতিষ্ঠান নাই। উনি যা করেছেন বাংলাদেশে করেছেন। এবং এই বিষয়ে একসময় আমার খুব জানার আগ্রহ হলো যে কত মানুষ শুনি যে বিদেশে টাকা পাচার করছে, বিদেশে আপনার বড় মিল ফ্যাক্টরি করছে, বাংলাদেশে বাদ দিয়ে বিদেশে বেশি ব্যবসা করার চিন্তা করছে। তো আমি একসময় জানার চেষ্টা করলাম যে আমাদের স্যার, হাজী মোহাম্মদ সেলিম স্যার, কেন ওনার বিদেশি কিছু নাই? উনি কেন বিদেশি কিছু করেন নাই? তো স্যার তো কথা বলতে পারেন না। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, কত মানুষ বিদেশে বাড়ি গাড়ি করছে, এই করছে, সই করছে, আপনি কেন করছেন না? তো সে মানচিত্রের দিকে ইশারা করলো, বলল যে বাংলাদেশের মানুষ ভালো, উনি যা করবেন বাংলাদেশের মানুষের জন্য করবেন।
ইশারাতে উনি ওইভাবে বুঝালেন। তো আমি বললাম যে স্যার আপনি কি মানে এটা বলছেন যে বাংলাদেশের মানুষ বলছে হ্যাঁ এটা, মানে সে বলছে এইভাবে আর কি, বলতে তো কথা তো আর সে বলতে পারে না। তো আল্লাহ তাকে প্রতিবন্ধী করে দিয়েছেন। আসলে আমাদের কারো জীবনে যেন এটা না হয়, হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে উনি দেখেন যে উনি কথা বলতে পারছেন না। মানে এইটার চেয়ে পৃথিবীতে আল্লাহ যেন কারো জীবনে, আমার শত্রুরও যেন এরকম না হয় যে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি কথা বলতে পারছি না, আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমি চোখে কিছু দেখছি না। মানে এইটার চেয়ে মনে হয় কষ্ট, উনি যে কি কষ্ট নিয়ে উনি এখন ওনার ওই যে ব্যবসা বাণিজ্য সবার সাথে মেশেন এইসব নিয়ে উনি আছেন, ওনার ওই কষ্টটা উনি দূর করে রাখেন। উনি সকাল থেকে উনি বলতে গেলে 20 ঘন্টাই উনি পরিশ্রম করেন। হ্যাঁ, উনি কিন্তু ঘুমান খুব কম সময়। হ্যাঁ, উনি ম্যাক্সিমাম টাইমে উনি পরিশ্রম করেন। সেটা কি টাকা পয়সার জন্য? ওনাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন, টাকা পয়সার জন্য উনি পরিশ্রম করেন না। এইটা হচ্ছে যে উনি চাচ্ছেন যে এই দেশের মানুষ, উনি একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা দাঁড় করান, সেই ব্যবসার পয়সা দিয়ে। উনি কিন্তু ব্যবসায় লসও খেয়েছেন, অনেক টাকা লস খেয়েছেন ওনার সিমেন্টের ব্যবসায়। তো পরে সেটা বিক্রি করে দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখন উনি যদি ওই রকমই হইতেন, ঠিক আছে, যে টাকা পাচার করা বা বিদেশে ফ্যাক্টরি বানাবো, বিদেশে যে করব, বাংলাদেশের কোনো নিশ্চয়তা নাই, হ্যাঁ এখানে ওখানে এটা হবে সেটা হবে, ওনার সবসময় একটা চিন্তাভাবনা ছিল যে বাংলাদেশের যা করেন উনি বাংলাদেশে করবেন, যে কোনো প্রতিষ্ঠান করবেন, এখানে অনেক লোকের কাজ করার উপযোগী হবে, অনেক মানুষ এখানে কাজ করতে পারবে। ওনার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় অনেক মানে প্রায় 8-10 হাজারের মতো মানুষ ওনার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, ঠিক আছে। তার মানে আপনি ওই 8-10 হাজারের সাথে আরও 4 জন করে ধরেন, বউ ধরেন, 2টা করে বাচ্চা ধরলেন, বা বাবা মা না হয়ে বাদই দিলাম, তাতে কিন্তু প্রায় আপনার 30 থেকে 40 হাজার মানুষের উনি কি বলে যে একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অবশ্যই আল্লাহর হুকুমে সেটা হয়েছে, কিন্তু উনি হচ্ছেন একটা উসিলা। তো যাই হোক, উনি তো এই চিন্তাটা নাও করতে পারতেন যে একদিন দেশের খারাপ পরিস্থিতি হবে, এই হবে সেই হবে, তো আমি সব টাকা বিদেশে পাচার করে দিই বা বিদেশে প্রতিষ্ঠান বানাই, সব কিছু বিদেশে করি, কেন আমি বাংলাদেশের মানুষের জন্য করতে যাব, ওয়াই? উনি কিন্তু সেটা নাও করতে পারতেন, কিন্তু উনি কিন্তু সেটা করেন নাই। ওনার প্রচুর পরিমাণে দেশের প্রতি ভালোবাসা। যখন দেশের পরিস্থিতি খারাপ তখনও ওনাকে বলেছিলাম যে স্যার আপনি তো আওয়ামী লীগের এই এত বছর ধরে থেকেছেন, আপনার উপরে কিন্তু অনেক ঝামেলা আসতে পারে। হ্যাঁ, বলে না আমার আপনি চলে যান, আপনি দেশের বাইরে চলে যান। সে বলেছে না আমার সব কিছু এখানে, আমি এগুলো ফেলে কোথাও যাব না। হ্যাঁ, আমি তো মানুষের জন্য করেছি। হ্যাঁ, তো আপনি দেখেন এই যে 5 তারিখের পরে কত জায়গায় কত ঘটনা ঘটেছে, কত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কত কিছু করেছে। ওনার এলাকার মানুষ ওনাকে এত বেশি ভালোবাসেন যে ওনাকে একটা টাচও করার চিন্তা করেননি। তবে ওনার অনেক প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে, এগুলো হয়েছে। তো এটা আসলে এটার দায়ভার তো আমরা ওনাকে দিতে পারবো না, তাই না? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, মানুষকে নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে বর্তমান সরকারের দায়িত্ব, তাই না? তো যাই হোক, তারপরও আমরা দেখেছি যে উনি এবং ওনার সন্তানরা খুব ভালোভাবে ছিল। আচ্ছা, গেল। তার মানে ওনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা, এবং উনি ওনার এলাকার মানুষদের জন্য, আমি তো বললাম, আমি আমার চোখে যতটুকু দেখেছি ততটুকুই বললাম, যে যখন পেরেছে, যাকে যেভাবে যে ডেকেছে তার সাহায্যে তারা চলে গেছেন। আর উনি কখনো কারো বাড়িঘর দখল করা, এগুলো মানে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল বা উনি ক্ষমতায় ছিলেন, আমি অন্তত এগুলো শুনিনি যে উনি কারো বাড়িঘর দখল করেছেন, বা এই পারলে নিজের বাড়িতে মানুষকে এনে জায়গা দিতেন। ওনার বাসাটা ছিল একটা খাবারের হোটেল এলাকার মানুষদের জন্য, এবং কারো আশ্রয় না থাকলে উনি আশ্রয়ের ব্যবস্থাও করে দিতেন।
আবার আমাদের অফিস এমপ্লয়ীদের ব্যাপারে বলি, উনি যখন চাকরির ইন্টারভিউ নিতেন উনি জিজ্ঞেস করতেন যে তুমি কি ভাড়া বাসায় থাকো নাকি তোমার বাড়িটারি আছে। তো কেউ যদি বলতো যে স্যার আমি তো ভাড়া বাসায় থাকি, অত দূর থেকে আসতে কষ্ট হবে, তখন তিনি তার জন্য থাকার ব্যবস্থাটাও করে দিতেন। আমার চোখে দেখা এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে উনি যত সম্পত্তি করেছেন এগুলো কিনে নিয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কেনাকাটার মধ্যে ঝামেলা থাকতে পারে। যেমন কেউ হয়তো বিপদে পড়ে বলেছে স্যার আমার জায়গাটা একটু আপনি কিনে নেন, আমি অল্প টাকা দিলেও হবে, আমার এই দিলেও হবে, হয়তো হতে পারে, এইভাবে করতে পারে। তো উনি অল্প টাকা কিনে নিয়েছেন। এখন আমি যদি অল্প টাকা একটা জায়গা পাই, আমি কি তাকে বেশি টাকা দিব না, মানে আমি দিব না। এখন ওনার ব্যাপারটা আমি জানি না। আচ্ছা, তারপর হচ্ছে উনি বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন যৌথভাবে। উনি কিন্তু একক মালিকানাধীন কোনো ব্যবসা তেমন একটা ওনার নাই, যৌথভাবে উনি ব্যবসা পরিচালনা করেছেন। আচ্ছা, আর উনি যাই কিছু করেছেন একটাই কথা যে উনি তিল তিল করে নিজের পরিশ্রম দিয়ে এই জিনিসগুলো করেছেন। আরেকটা জিনিস দেখবেন যে আমাদের অনেক যুগে যুগে অনেক কবি মহাকবি যারা ছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। হ্যাঁ, ওনারা, নজরুল ইসলাম আমি যতটুকু শুনেছি যে উনি রুটি বেলতেন এক সময়, সেখান থেকে আস্তে 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 সে তার একটা ইমপ্রুভমেন্ট হয় এবং অনেক বড় পর্যায়ের, এবং সে অনেক বড় পর্যায়ে বাংলাদেশের খুব নাম করা কবি হয়ে যান নজরুল ইসলাম। আচ্ছা, উনি কখনো কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন এরকম আপনারা প্রমাণ দিতে পারবেন না যে উনি কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, বা এই রাষ্ট্রীয় সম্পদ উনি কোনোভাবে ব্যবহার করেছেন। ঠিক আছে, উনি যেটা নিয়েছেন ক্রয় সূত্রে নিয়েছেন। আচ্ছা, আর হচ্ছে গিয়ে উনি কখনোই চিন্তা করেননি যে অন্যের জিনিস দখল করে বা অন্যের কিছু নিয়ে সে অনেক বড় হবেন, বরঞ্চ ওনাকে সবসময় দিতেই দেখেছি। এবং আপনারাও আমার সাথে একমত হবেন, যারা পুরান ঢাকার জনগণ আছেন যারা, হ্যাঁ, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, বা হোক জামাত, বা হোক বৈষম্য বিরোধী, বর্তমানে যে বৈষম্য বিরোধী আমাদের ছাত্র সংগঠন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। তো আপনারা দেখবেন, ওনার সম্বন্ধে জানবেন, ওনার এলাকায় কোনো মানুষ যদি মারা যায়, আমি দেখেছি উনি দৌড়ে সেখানে গিয়েছেন, সেই জানাজায় উনি উপস্থিত ছিলেন, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। এগুলো আপনারা ওনাদের এলাকায় যে খোঁজখবর নিলে জানতে পারবেন, এটা আমার চোখে দেখা। আচ্ছা, ধরেন ওনার এলাকায় কোথায় আগুন লেগে গেছে বা কোথাও, সে যে ড্রেস বাসায় পরা থাকুক না কেন ওইটা পরেই সাথে সাথে নেমে গেছেন। সে কিছু করতে পারবেন কি পারবেন না সেটা হচ্ছে পরের হিসাব। তার আগে দেখা গেল তার সাথে কেউই নেই, সে হুট করে নেমে গেছে, মানে এরকম হয়েছে। তো আমরা এগুলো শুনেছি তাদের আত্মীয় স্বজনে, আমি এগুলো শুনেছি, কিছু দেখেছি, তার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি। হ্যাঁ, আর উনি ওনার এলাকায় অসম্ভব একজন জনপ্রিয় মানুষ। উনি ওনার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয় এবং সেটা যদি ওনার কাছ থেকে ওনার কান পর্যন্ত খবর আসে, সেটা উনি চেষ্টা করেন সেই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করতে। হ্যাঁ, তো এই আর কি, আমি আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আমার চোখে আমি স্যারকে যতটুকু দেখেছি আমি ততটুকুই বলেছি। তো এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছিও না। তো আমি আসলে ওনার মতো এমপি বা মন্ত্রী, মানে উনি তো একজন এমপি ছিলেন, তো ওনার মতো মানুষ আসলে আমি দেখি নাই, ওনার মতো এমপিও আমি বাংলাদেশে দেখি নাই। আরেকটা কথা বলি, উনি প্রত্যেক ঈদে ওনার নেতাকর্মীদের মাঝে, এলাকার জনগণের মাঝে, তারপর হচ্ছে গিয়ে আপনার ওনার আত্মীয় স্বজনের মাঝে সবাইকে উনি টাকা দিয়েও সহযোগিতা করতেন, আর ঈদের ড্রেস তো দিতেন। হ্যাঁ, তারপর যেটা করতেন, হ্যাঁ, প্রত্যেক ঈদেই উনি কোরবানির ঈদে গরু জবাই দিতেন, আবার আত্মীয় স্বজনদের, নেতাকর্মীদেরকেও মাংস বিতরণ করতেন, অথবা গরু ছাগল যেটাই হোক উনি কিনে দিতেন, ওনার সাধ্য মতো উনি কিনে দিতেন। তো এই আর কি। তো আমি
আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ওনার কাছে একটাই দাবি থাকবে, একটাই আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা সব কিছু বিবেচনা করে, স্যারের ভালো মন্দ সব কিছু বিবেচনা করে, হ্যাঁ, ওনাকে যতটুকু, উনি একজন বাক প্রতিবন্ধী, উনি একজন অসুস্থ মানুষ, হ্যাঁ, তো ওনাকে যতটুকু মানে উনি যাতে ভালো থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন, উনি যাতে সুস্থ থাকতে পারে, এইটা আমার আপনার কাছে অনুরোধ, এই আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি দোয়া করি স্যারের যাতে ভালো হয়। প্লেন চলে যাচ্ছে, হয়তো অনেক শব্দ হচ্ছে, তো এইটাই আর কি। আমার স্যারের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এইটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।